কামিনীর সঙ্গে যখন সুভাষের বিয়ে হয় তখন ও 18তে পদার্পণ করা এক চঞ্চল কিশোরী। সুভাষের বয়স তখন 30 পেরোবে। শক্ত সমর্থ, বেশ পরিণত সুপুরুষ বলা যায়। কামিনী চঞ্চলতায় মরণ এক হাসি খুশি কিশোরী থাকলেও সুভাষ ছিল ভীষণ গম্ভীর আর বড্ড চাপা স্বভাবের। কামিনী হুটহাট হাসতে পারলেও সুভাষ শেষ কবে মন খুলে হেসেছিল মনে নেই। সেই কিশোর বয়সে বাবাকে হারিয়ে গোটা সংসারের ভার সামলানোর ব্যস্ততায় কামিনীর মতো এত হাসার ফুরসত মেলেনি। কামিনীর বয়সটা কম হলেও ওইটুকু সময় থেকেই খুব ভালোবাসে, শখ করে সংসার সামলাতে আরম্ভ করলো। তবে ভালোবেসে সংসার করতে গিয়ে সর্বপ্রথম যে জিনিসটা ওকে বিসর্জন দিতে হলো সেটা হলো ওর প্রিয় পড়াশোনা। কামিনী মেধাবী ছাত্রী ছিল। সেবার উচ্চ মাধ্যমিকে ওদের গ্রামের মধ্যে প্রথম হয়েছিল। ডাক্তার হওয়ার বড় ইচ্ছে ছিল মেয়েটার, কিন্তু হুট করে বিয়ে হয়ে যাওয়ায় সে আর পূরণ হয়নি। এরপর দ্বিতীয় যে জিনিসটি বিসর্জন দিতে হলো সেটা ছিল সকালের আরামের ঘুম। কামিনী সকাল সকাল উঠতে পারত না। ছোট্ট মেয়েটির ঘুম ছিল ভীষণ প্রিয়। কখনো স্বামীর ডাকে, কখনো বা শাশুড়ির চেঁচামেচিতে ঘুম ভাঙত ওর। না উঠলে শাশুড়ি আবার বাড়ি মাথায় তুলতেন কিনা। বাড়িতে ছেলের বউ আসাতে যেহেতু তিনি সংসারের সকল দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেছেন, তাই রান্নাবান্না সহ সংসারের কোনো কাজ বাজে আর তিনি হাত দেবেন না। কামিনী সকালের প্রিয় ঘুম প্রথম প্রথম কাটিয়ে উঠতে পারত না। খুব কষ্ট হতো উঠতে। কাজ করতো ঝিমিয়ে, হাই তুলতো বারবার। সারা রাত স্বামীর উষ্ণ অসভ্য আদরের চোটে দু চোখের পাতা এক করতে পারত না, যার দরুন সকালে রান্নাবান্নার সময় ঘুমের জ্বালায় ভেঙে আসতো চোখ দুটো। কিন্তু ঘুমানোর সুযোগ মিলত না। সুভাষ অফিসে তারার ভেতরেও কখনো পেঁয়াজ মরিচ কেটে দিত বা মাছ সবজি ধুয়ে দিত। যতটুকু পারত বউকে সাহায্য করত, তবে সেটা অবশ্যই মায়ের অলক্ষ্যে। তার বিশ্বাস বাড়ির পুরুষেরা রান্নাঘরের কাজকর্ম করলে সংসারে নাকি অলক্ষ্মী লাগে। তবে কামিনীর কাছে স্বামীর এতটুকু সাহায্য খুব ভালো লাগতো। সুখ সুখ অনুভূতিতে ছেয়ে যেত হৃদয়স্থ অলিন্দ গলি। অফিসে যাওয়ার আগে সুভাষ যখন খেতে বসত তখন ও দাঁড়িয়ে থাকতো পাশে। স্বামীর মুখে একটুখানি প্রশংসা শোনার বড় লোভ ছিল ওর। কামিনী যে প্রশংসার আশাতেই দাঁড়িয়ে থাকতো তার সুভাষের বুঝতে বিশেষ বিলম্ব হতো না। কিন্তু মায়ের সামনে বইয়ের প্রশংসা করতে একটু সংকোচ, একটু ডর ভয় হতো তার। তাই আর স্বামীর মুখে দুটো প্রশংসা শোনা হয়নি কামিনীর। তবে মাঝে মাঝে চেষ্টা করতো সুভাষ নিজের ভয় জড়তা কাটিয়ে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতো, আজকের মাছের ঝোলটা অন্যরকম লাগছে, রান্নায় নতুন কোনো মশলা দিয়েছো নাকি? কামিনীর রান্নার হাত বরাবরই পাকা। এই চমৎকার গুণ ও দাদির কাছ থেকে রপ্ত করেছিল। ওর রান্না সবসময় সুভাষের খেতে বড় ভালো লাগতো। সে ভালো করেই জানে কামিনী নতুন কিচ্ছু দেয়নি রান্নায়, তবু উদ্ভট প্রশ্নের মাধ্যমে একটুখানি প্রশংসা করতে চাইতো মানুষটা। কামিনী অবশ্য বুঝতো সেসব। এত হালকা প্রশংসায় ওর খুশি হওয়ার কথা না থাকলেও মেয়েটা বড় খুশি হয়ে যেত। আনন্দে গদগদ করে বলতো, ভালো হয়েছে খেতে? না তো, নতুন কোনো মশলা দেয়নি, আর একটু মাছ দেই পাতে। সুভাষ তখন প্লেটে মাছ থাকা সত্ত্বেও বলতো, দেও। তারপর মানুষটা কি যে তৃপ্তি করে খেত। খাওয়ার ভঙ্গিমাই করে দিত ওর রান্নার প্রশংসা। আর সেই দিনটা কামিয়ে বড্ড আনন্দে কাটতো। সারাক্ষণ মেয়েটা ফুরফুরে থাকতো, চঞ্চল চড়ুইয়ের ন্যায় উড়ে বেড়াতো। ওই দিন শাশুড়ি হাজার বকাঝকা করলেও একটু মন খারাপ হতো না। মাঝে মাঝে সুভাষ অফিস থেকে ফিরে এসে দেখতো ঘরের আলো নিভানো, বারান্দার হলদে রঙের মৃদু আলোটা তখন ছড়ানো থাকতো। কামিনী সেই বারান্দার মেঝেতে বসে থাকতো নীরবে। খোলা চুলে বিষণ্ণ ডাগর দুটি চোখ মেলে চেয়ে থাকতো খোলা আকাশটার পানে। শাড়ির আঁচল গড়াগড়ি খেত মেঝেতে। আবছা হলদে প্রভায় ওর মুখটা ভীষণ মায়াবী দেখাতো তখন। সুভাষ চাপা স্বভাবের না হলে হয়তো স্ত্রীর পাশে বসে দুটো মনের কথা বলতো, কিংবা ওর মনের ব্যথা এমন বিষণ্ণ থাকার কারণ জানতে চাইতো। সেই মায়াবী মুখটার দুটো প্রশংসা করত, দুটি প্রেমের বুলি আউড়ে বউটার মন ভালো করে দিত। কিন্তু সে সমস্ত কিচ্ছু করতে পারতো না বলে কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতো। অবশ্য মেয়েটার সেই রাতটা যে কি কারণে বিষণ্ণতায় কাটতো তা সুভাষ বুঝে ফেলত। শাশুড়ি যেদিন কামিনীকে ভীষণ রকম কড়া কথা শোনাতেন, সেদিন মেয়েটা অমন মন খারাপ করে বসে বসে আকাশ দেখত, যেন সে বিশাল আকাশের বুকে নিজের দুঃখের উজাড় করে দিচ্ছে। সুভাষ ওকে ঘাঁটাতো না, ডাকাডাকিও করতো না। ওকে ওর মতন করে দুঃখ বিলাস করতে দিত। নিজের মতন হাত মুখ ধুয়ে
রাতের খাওয়া দাওয়া নিজের মতন হাত মুখ ধুয়ে রাতের খাওয়া দাওয়া খেয়ে ফেলতো। নিজের বউটা খেয়েছে কি খায়নি সেই খোঁজও নেওয়া হতো না। এরপর অনেকটা সময় পার হতো, ঘড়ির কাঁটা ঘুরতো, রাত 12টা। আরো ব্যস্ত পথের যান চলার উৎকট শব্দ লাঘব হতো। পুরো পৃথিবীর রূপ নামতো তখন নিস্তব্ধ ঘুমন্ত পুরীতে। সুভাষ যখন দেখতো কাকুন এখনো ঘরে আসছে না, তখন বিছানা থেকে কেবল শুধাতো, রাত তো অনেক হলো, ঘুমাবে না? মেয়েটা প্রত্যুত্তরে বলতো, আপনি ঘুমান, আমার ঘুম আসছে না। কামিনী হয়তো চাইতো ওর দুঃখটা ভালোবেসে ভুলিয়ে দিক তার স্বামী। হয়তো চাইতো ওর দুঃখের বেলায় ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে চোখের জল মুছিয়ে দিক। নিজের কান্নাগুলো উগড়ে দেওয়ার জন্যে একটি উষ্ণ বুক চাইতো ওর ভগ্ন সময়ে একটি শক্তপোক্ত ভরসার হাত। কিন্তু ও পায়নি। ওর চাহিদাগুলো কিন্তু অত বড় ছিল না, ভীষণ ছোট ছোট আর সামান্য চাহিদা ছিল মেয়েটার, কিন্তু এরপরও পূরণ হয়নি। এসব কেউ ভাগ্য বলে মেনে নিয়েছে। সঙ্গে এও আবিষ্কার করলো মেয়েরা চাইলে সব পারে, সব। তা না হলে এই এত এত না পাওয়ার ভিড়ে সংসার করতে পারতো? কারো কাছ থেকে একরত্তি যত্ন না পেয়ে সবাইকে অমন যত্ন করতে পারতো এই একপাক্ষিক বিসর্জনের সংসারে মানিয়ে গুছিয়ে নিতে? একটা মেয়ের কাছে সংসার যে বড্ড প্রেমের, বড্ড শখের, বড্ড মায়ার, যার দরুন কামিনীর মতো কিছু মেয়েরা হাজার না পাওয়া সত্ত্বেও সংসারে মানিয়ে গুছিয়ে নেয়। সংসারটাকে টিকিয়ে রাখার জন্য নিজের গোটা একটা জনম হাসতে হাসতে বিলিয়ে দেয়। কিন্তু সুভাষ পারতো না কিছুই। স্ত্রীর সামান্য চাহিদাগুলো পূরণ করতে অক্ষম ছিল সে। হয়তো তার বয়সের দোষেই কিংবা চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যই কামিনীর মনের মতো স্বামী হয়ে উঠতে পারেনি। হয়তো পারবেও না কোনোদিন। যেদিন ওর সঙ্গে শাশুড়ি ঝামেলা হতো, কামিনীর বিষণ্ণ মুখখানা দেখে বুঝে যেত সুভাষ। মুখ ফুটে মেয়েটাকে সান্ত্বনা না দিলেও সুভাষ তার মাকে আড়ালে বহুবার নিষেধ করত, বোঝাতো, বলতো, মা, কামিনী তো ছোট মানুষ, ও সংসারের দায়িত্ব অত বুঝে না, ওকে তো তুমি আর কড়া কথায় দুঃখ দিও না, একটু শিখিয়ে পড়িয়ে নিও, ওকে নিজের মেয়ের মতোই দেখো প্লিজ। মা তাকে তখন বউ পাগল বলে আখ্যা দিতেন, রেগে যেতেন, বউয়ের আঁচল ধরে রাখা পুরুষ ডাকতেন। বীতস্প্রিয়া সব তেতো লাগতো সুভাষের। আর আগ্রহ জাগতো না এ বিষয়ে মায়ের সঙ্গে দুটো কথা বলার। সে বেশ শান্তিপ্রিয় পুরুষ। সংসারে মহিলাদের এই ঠোকাঠুকিতে নিজেকে জড়ানো তার চূড়ান্ত অপ্রিয়। তাই আর নাক গলাতে যেত না এসব বিষয়ে। কামিনী মাঝে মধ্যে অভিমান করে সুভাষকে বলতো সব। শাশুড়ি মা তাকে কতটা বকেছেন, অপমান করেছেন জানাতো। সুভাষ নিরুপায় হয়ে ওকে কেবল বলতো মানিয়ে নিয়ে থাকতে, ঠিক আর 5টা ছাপোষা পুরুষ মানুষের মতন। বিয়ের প্রথম কারণ নালিশ জানালেও মাস কয়েক পর থেকে ও আর অভিযোগ করতো না। হয়তো স্বামীর কথা মতো মানিয়ে নিয়েছে, কিংবা তার কাছ থেকে কোনোরূপ সান্ত্বনা বা সমাধান না পেয়ে তার কাছে অভিযোগ করা ছেড়ে দিয়েছে। কামিনী বিশেষ বিশেষ দিনগুলো মনে রাখতো, ওর জন্মদিন, সুভাষের জন্মদিন, এমনকি ওদের বিবাহবার্ষিকীটা অবধি, যাতে কোনোভাবে ভুলে না যায় সেজন্য আবার মার্কার দিয়ে ক্যালেন্ডারের পাতায় বিশেষ তারিখগুলো দাগিয়েও রাখতো। সুভাষের অবশ্য এসব দিকে মোটেও ভ্রুক্ষেপ ছিল না। কাজের ব্যস্ততায় সব ভুলে থাকতো। বিয়ের প্রথম বছর কামিনীর জন্মদিনের কথা বেমালুম ভুলে গেল সুভাষ। মেয়েটা সারাদিন অপেক্ষা করলো ওর প্রিয় স্বামী হয়তো ওর জন্যে বিশেষ কিছু করবে। আর কিছু না করলেও হাসি মুখে অন্তত জন্মদিনের শুভেচ্ছাটুকু জানাবে। কিন্তু সুভাষের তো মনেই নেই। তাই মেয়েটার ইচ্ছা অনুযায়ী আশানুরূপ কিচ্ছু হলো না। ওর খুব করে চাইলো সুভাষের যেন মনে পড়ে যায়, কিন্তু মনে পড়লো না। তাই মেয়েটা স্বামীর উপর নীরবে ভীষণ অভিমান করে রাতের খাবার না খেয়েই শুয়ে রইল। শেষমেশ অফিসের ব্রেক টাইমে ফেসবুক স্ক্রল করতে করতে যখন দেখলো কামিনীর প্রোফাইলে ওর আত্মীয় স্বজনেরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, তখন মনে পড়ল আজ আসলে তার বউটার জন্মদিন ছিল। অফিস থেকে ফিরে যথারীতি হাত মুখ ধুয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে গেল সুভাষ। দেখলো কামিনী একপাশে শুয়ে আছে, শাড়ির আঁচলটা বিছিয়ে আছে পালঙ্কের উপর। সুভাষের লজ্জা করছিল তারিখ ভুলে যাওয়ায়। অবশ্য ভুলা তো দূরে থাক, সে তো কামিনীর জন্মদিনের তারিখটাই জানতো না। এই যে আজ জানলো প্রথম। কামিনীর সঙ্গে কোনো ইস্যু ধরে কথা বলবে, কোন উশিলায় উঠাবে বিছানা থেকে, খুঁজে পেল না। তাই অজুহাত দাঁড় করিয়ে বলল, কি যে মাথা ধরেছে, অফিসের আজ খুব কাজের প্রেশার ছিল, তোমার হাতের
করালিকারে চা খেলে বোধহয় ঠিক হয়ে যাবে। কামিনী ঘুমায়নি, কেবল মন খারাপ করে শুয়েছিল। এ তো আগে আগে ঘুমানোর অভ্যাস ওর নেই। সুভাষের কথা শুনে চট করে উঠে বসলো, শাড়ির আঁচল ঠিকঠাক করে ছুটল রান্নাঘরে। সুভাষ নির্লিপ্ত নয়ন জোড়ায় ঠিক ধরা পড়ল স্ত্রীর বিষণ্ণ মুখটা। কিছুক্ষণের মাথায় চা করে নিয়ে এলো কামিনী। চা খাওয়া শেষে কামিনীর হাতে 5,000 টাকা ধরিয়ে দিয়ে সুভাষ বলল, এই নাও, তোমার জন্মদিনের উপহার। কিছু যে কিনে আনবো মনে নেই, তার উপর আমার কেনা তোমার যদি পছন্দ না হয়, তার চেয়ে বরং তুমি এটা দিয়ে মন মতো কিছু কিনে নিও, কেমন? প্রথমে কামিনী অবাক হলেও পরে আনন্দে ঝলমলিয়ে উঠল। ঈষৎ হেসে জানালো, ধন্যবাদ। অথচ মনে মনে ভাবলো, আপনি যদি আমার জন্য ভালোবাসে একখানা শুকনো ফুলও দিতেন, তাও আমি খুব খুশি হতাম। হয়তো এই 5,000 টাকা পাওয়ার থেকেও বেশি খুশি হতাম। সেবারের পর থেকে কামিনী বিশেষ দিনগুলো আসার আগ থেকে সুভাষকে মনে করিয়ে দিত। বারবার 1000বার তারিখগুলো বলতো কানের কাছে, যেন সুভাষ ভুলে গিয়ে ওকে দুঃখ আর না দিয়ে ফেলে। কামিনী নিজেকে এমন নানান উপায়ে হাসি খুশি রাখার চেষ্টা করেছিল। সুভাষের পছন্দের রং, পছন্দের জায়গা, পছন্দের খাবার সবই কামিনীর নখ দর্পণে। অথচ সুভাষ জানলো না তার একাংশ। ছোট মেয়েটা কেমন গুছিয়ে সব জেনে নিল, সবাইকে সবার মন মতো দিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে গেল, কিন্তু বিনিময়ে পেল কেবল তিক্ততা। তা নিয়ে কোনোদিন কামিনী কারো কাছে অভিযোগ রাখেনি। মাঝে মধ্যে একটু একটু অভিমান করলেও কাউকে বুঝতে দেয়নি। হাজার অপ্রাপ্তির মাঝে নিজেকে ঠিক মানিয়ে গুছিয়ে নিয়েছে। নিজের লুকানো হাহাকার ব্যথাগুলি হাসির মাঝে আড়াল করে গেল সর্বদা। আর সুভাষ, সে সবটা বুঝেও কোনোদিন কামিনীর ব্যথা দূর করার চেষ্টা অবধিও করেনি। সংসার নিয়ে কামিনীর বড় স্বপ্ন ছিল, একটি সুখী মিষ্টি সংসারের স্বপ্ন। সেই সংসারে ও সমস্ত কিছুই ঢেলে দিয়েও দুহাত উজাড় করে সুখী রাখার চেষ্টা করলো সবাইকে, কিন্তু বিনিময়ে অবহেলা ছাড়া পায়নি কিছুই। ওই সবাইকে খুশি রাখলেও সে মেয়েটা নিজে কখনো পরিপূর্ণ সুখী হয়েছে তা কেউ জানতে চাইল না। সুভাষের মাঝে মধ্যে খুব করে জানতে ইচ্ছা হয়, জিজ্ঞেস করতে ইচ্ছা হয়, আচ্ছা কামিনী, তুমি কি আমার সঙ্গে ঘর বেঁধে আদৌ সুখী হয়েছ? কিন্তু নিজের স্বভাব দোষে সেটুকুও জিজ্ঞেস করেনি। যেখানে রান্নার প্রশংসায় ও দুটো বাক্যের মিষ্টি প্রশংসা চেয়েছিল, সেখানে সুভাষ বলেছিল, তরকারিতে কি অন্য কোনো মশলা দিয়েছ? যেখানে ওর সঙ্গে শাশুড়ির ঝামেলা হলে ও চেয়েছিল স্বামীর কাছ থেকে একটুখানি প্রতিবাদ, অভিযোগ জানালে চেয়েছিল একটু সান্ত্বনা, অথচ সে বলেছিল মানিয়ে নিতে। যেখানে ওর জন্মদিনে ও চেয়েছিল ওকে একটু ভালোবাসা দেবে, হাসি মুখে শুভেচ্ছা জানাবে, ফুল দেবে, সেখানে সুভাষ ভুলে গিয়ে ভালোবেসে শুভেচ্ছাটুকু না জানিয়ে হাতে কেবল টাকা ধরিয়ে দিয়েছিল। যেখানে ওর মন খারাপ করে ঘন্টার পর ঘন্টা বারান্দায় বসে কাটিয়ে দিলে সুভাষের উচিত ছিল ভালোবাসা দিয়ে ওর মন ভালো করেই দেওয়ার, সেখানে ও আশা করেছিল ওর মন খারাপের সময় সুভাষ মাথায় হাত বুলিয়ে দেবে, বুকে টেনে আগলে নেবে। সেখানে সেই মানুষটা ওকে কেবল জিজ্ঞাসা করেছিল, রাত হয়েছে, ঘুমাবে না? কামিনীর এত বিসর্জনের বিপরীতে চেয়েছিল একটু যত্ন, একটু প্রেম, একটু গুরুত্ব। একটা মেয়েকে সুখী রাখতে হাজার হাজার অর্থের দরকার নেই, বিদেশি জীবনযাপনের দরকার নেই, দরকার যত্ন। ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা আর যত্ন পেলে এমন হাজারো কামিনী সুখী হতে পারে। সংসারের মানেই কেবল দায়িত্ব নয়, সংসার, বিয়ে এসব মানেই যে কেবল সারাদিন কাজ আর রাতে শারীরিক তৃপ্তি লাভ, তা নয়। সংসার মানে আরো অনেক কিছু। সংসার মানে যে শখ, প্রেম, ভালো লাগা, মানসিক প্রশান্তি লাভ। অথচ কামিনী এসবের এক রত্তিও পায়নি। এই এত না পাওয়া সত্ত্বেও কামিনী হাসি মুখে দিব্যি সংসার করে গিয়েছিল একজন নির্লিপ্ত, নিস্পন্দ ছাপোষা পুরুষের সঙ্গে। যে বয়সে মেয়েরা ভালোবাসার মানুষের সঙ্গে ঘুরে বেড়ায়, সুখে দিনগুলো কাটায়, পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ গড়ে, সে বয়সে কামিনী শাশুড়ির অপমান সয়ে সংসার টেনেছে। তাও এমন একটা সংসার যার জন্য ও সব বিসর্জন করে দিলেও ওর অর্জনের খাতাটা ছিল শূন্য। কামিনীর বয়সের দিক দিয়ে খুব ছোট হলেও পৃথিবীর নিয়ম অনুযায়ী বিয়ের পর মেয়েটা সবার অগোচরে হয়ে উঠেছিল ভীষণ বড়, বুঝদার। হাজার না পাওয়ার ভিড়ে মানিয়ে নিয়েছিল, দুঃখ লুকাতে শিখে গিয়েছিল। মেয়েরা কখনোই হয়তো ছোট থাকে না, পরিস্থিতি ওদের বড় করে দেয়, বুঝদার করে দেয়। ওরা সব পরিস্থিতিতেই বড় থাকে, চমৎকারভাবে নিজেকে মানিয়ে নেয়। আর ছোট থেকে যায় সুভাষের মতো এক শ্রেণীর ছাপোষা, মুখে কুরুপ কেটে থাকা পুরুষেরা, তাদের মতন মুখ ফুটে বলতে না পারা মানুষেরা।
ওরা কামিনীদের থেকে বয়সের দিক দিয়ে অনেক বড় হলেও নিজেদের স্বভাব দোষে কামিনীর কাছে 1000 বছর ছোটই রয়ে যায়। মাঝে মাঝে সুভাষের ভীষণ বিস্ময় লাগে, কামিনী কেমন করে এই না পাওয়া সংসারে মানিয়ে নিল, কেমন করে ছোট্ট মেয়েটা হাসি মুখে সবটা সামাল দিতে শিখলো। তার কি ইচ্ছা হয় না এই অন্ধকার থেকে বেরিয়ে যাওয়ার, একটা প্রাপ্তিময় স্বাধীন জীবনযাপন করার? হায়, সুভাষ তো বোকা, সে তো জানেই না বাঙালি মেয়েদের কাছে সংসার কি জিনিস। জানলে বোধ হয় এমনটা ভাবতে পারতো না। কামিনীর মতন মেয়েরা সংসারটাকে ভালোবাসতে জানে, আগলে রাখতে জানে, তাই তো না পাওয়ার ভিড়েও ওরা অভিযোগহীন সংসার করে যায় সারাটা জনম ধরে। শখের সংসার করতে করতে আবিষ্কার করলো সংসার ভারী অদ্ভুত একটা জিনিস, যার ছদ্মনামই বিসর্জন। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।